ওকে, আজকে আমরা একটা নির্দিষ্ট, তুলবো। হ্যাঁ উঠাও, আজকে আমরা একটা নির্দিষ্ট বিষয়ের উপরে ক্লাস করাবো। জ্যামিতিক আকৃতির গল্প এই বিষয়ে, এই অধ্যায়ের উপরে ক্লাস। তো এই অধ্যায়ের একটা টপিকের উপরে আমরা ক্লাস করাবো, সেটা হলো ঘনবস্তু। ঠিক আসসালামু আছে, আলাইকুম স্যার। আদাব স্যার। তাহলে ওয়ালাইকুম আসসালাম। অধ্যায়ের নাম জ্যামিতিক আকৃতির গল্প। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অধ্যায়ের নাম জ্যামিতিক আকৃতির গল্প, জ্যামিতিক আকৃতির গল্প, ঠিক আছে, জ্যামিতিক আকৃতির গল্প। আর আজকে যে জিনিসটা পড়াবো সেটা হলো ঘনবস্তু নিয়ে। কি নিয়ে আমরা ক্লাস করাবো আজকে? আজকের টপিক হলো ঘনবস্তু। তো ঘনবস্তু জানতে বা ঘনবস্তু সম্পর্কে ক্লাস করতে আমাদের যা যা লাগে সেগুলো আজকে আমরা শিখব। সূত্র, ক্ষেত্রফল, যা যা আছে। তো প্রথমে ঘনবস্তু, আমাদের তল কাকে বলে সেটা আমরা হয়তো ওয়ানে শিখেছি, টু এ শিখেছি, বা পরের অনেক ক্লাসে শিখেছি। বাট এই তল কাকে বলে, সিম্পল একটা জিনিস, সেটা আমাদের জানা লাগবে। তল কাকে বলে? সিম্পল কথা, কোনো বস্তুর কোনো বস্তুর উপরিভাগকে তল বলে। উপরিভাগকে স্যার, তল বলে। বলো। তাহলে প্রশ্নটা তুলবো। হ্যাঁ অবশ্যই, প্রশ্ন তুলবা না কেন? সব তুলতে হবে, যা যা লিখছি সব তুলবা, ঠিক আছে। কোনো বস্তুর উপরিভাগকে তল বলে, কোনো বস্তুর না স্যার, ওই উপরিভাগ। যে প্রশ্ন প্রশ্ন যেমন তল কাকে বলে এটা লিখবো। এ গাধা, এগুলা। আজ পর্যন্ত কোনোদিন না এ হয়েছে যে প্রশ্ন লিখতে বলিনি, খালি শুধু উত্তর লিখতে বলেছি? তো গাধা আছে, রাম গাধা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তল আসসালামু কাকে আলাইকুম স্যার। বলে? ওয়ালাইকুম আসসালাম। তল কাকে বলে? মাইমুনা, ইয়েস স্যার। মাইমুনার খাতাতে একটা জিনিস দেখছি ভুল। তুমি ওই বহু নির্বাচনের ক খ এগুলো লেখো না কেন? ও স্যার, লিখতে হবে, বুঝতে পারিনি, সরি। না, এর আগেও তোমাকে বলেছি তাও লিখোনি, ক্লাস করাইছি এই আসসালামু সম্পর্কে আলাইকুম। তাও খেয়াল করোনি। এই খেয়াল করো। ওয়ালাইকুম আসসালাম। তল কাকে বলে? কোনো বস্তুর উপরিভাগকে তল বলে। ঠিক আছে বাবা, এখন আর কেউ সালাম দিবে না। যে আসছো দেরি করে, আবার ক্লাসে ইন্টারাপ্ট করছো। তল কাকে বলে? কোনো বস্তুর উপরিভাগকে তল বলে। ঠিক আছে, কোনো বস্তুর উপরিভাগকে তল বলে। কোনো বস্তুর উপরিভাগকে তল বলে, এটা একটা সিম্পল জিনিস বোঝার ক্ষেত্রে। আর ঘন বস্তুর ক্ষেত্রে তল কাকে বলবে? কোনো ঘন বস্তুর উপরিভাগকে তল বলবে। ত্রিভুজের তল কাকে বলে? ত্রিভুজের উপরিভাগকে তল বলে। তল তো আর ত্রিভুজের হয় না, ঠিক আছে, ঘন বস্তুরই তল হয়। তল মানে কি? তলা, তলা, তলা বুঝো, আমরা তলা বলি না? তলা। একটা ফোন, তুমি যে ফোনে ক্লাস করছো, ফোনের কয়টা তলা? কয়টা তলা বলো তো? এই ফোনটাকে কয় ভাবে রাখা যাবে? তলা। দুই ভাবে। চার স্যার ছয়। ভাবে। দুই ভাবে খালি? দুই ভাবে? স্যার, ছয় ভাবে। না স্যার, চার ছয়। ভাগে। ছয় ভাবে রাখা যাবে, ছয় ভাবে, ছয় ভাবে। দেখো, একটা উপরে একটা নিচে, মানে একটা কি, যেটা ক্যামেরা সাইড ওটা নিচে, ডিসপ্লে সাইড ওপরে, দুই ভাবে হলো। দুই সাইড আছে, বাম সাইড ডান সাইড। কয়টা হলো? চারটা হলো। ওপরে হ্যাঁ। নিচে, ছয়টা হলো না? এগুলো হলো হ্যাঁ। তল, এগুলো কি? তল, তল। অর্থাৎ কোনো ঘন বস্তুর উপরিভাগকে তল বলে। আমরা এখানে বস্তু লিখেছি, এখানে ঘন বস্তু লিখে দিলে খুব ভালো হইতো। তো আমরা শুধু বস্তুই লিখি, যে কোনো বস্তুর উপরিভাগকে তল বলে। ঠিক আছে, লেখা হয়েছে সবার? ওকে। ঘনবস্তুর পরে লিখে নাও ক্ষেত্রফল কাকে বলে। ঘনবস্তুর পরে লিখে নাও ক্ষেত্রফল কাকে বলে। লেখা শেষ। লেখা শেষ স্যার। লেখা শেষ স্যার। ওকে, ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল বলছো, ক্ষেত্রফল কি? ক্ষেত্রফল কাকে বলে? ঠিক আছে, ক্ষেত্রফল কাকে বলে? কোন সীমাবদ্ধ, কোন সীমাবদ্ধ ক্ষেত্র, কোন সীমাবদ্ধ ক্ষেত্র যতটুকু জায়গা দখল করে, জায়গা দখল করে, তাকে ক্ষেত্রফল বলে। তাকে ক্ষেত্রফল বলে। আমি কয়েকদিন থেকে ক্লাস করাচ্ছি দৈর্ঘ্যের
ওইটা দৈর্ঘ্যমাপী। ওইখানে কিন্তু ক্ষেত্রফল নিয়ে অনেক কাজ করেছি। এটা মনে করো একটা রুম, এটা আমি কার্পেট দিয়ে ঢাকবো, কার্পেট বিছাবো। তাহলে আমার এখানে কতটুকু কার্পেট লাগবে সেটা বের করতে আমার এটার, এই রুমটার কি বের করা লাগবে, ক্ষেত্রফল বের করা লাগবে। কি বের করা লাগবে? ক্ষেত্রফল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এখানে একটা জিনিস খেয়াল করো, বেড়া, বেড়া। মনে করো এটা একটা বাগান, এটা একটা বাগান। এই বাগানের চারিদিকে বেড়া দিব পরিসীমা অনুসারে। বেড়া দেওয়া লাগে কি কি অনুসারে বাবা? পরিসীমা অনুসারে। পরিসীমা, পরিসীমা। আর এখানে এই মেঝে, মেঝে, মেঝেতে কোনো কিছু বিছানো লাগলে সেটা আমার করা লাগে কি, ক্ষেত্রফল অনুসারে। কথা বুঝেছো? মানে মোট দৈর্ঘ্য, মোট দৈর্ঘ্য কতটুকু জায়গায়, ঘরের জায়গা কতটুকু, সেটাকে বলি আমরা ক্ষেত্রফল। সেটাকে কি বলি আমরা বাবা? ক্ষেত্রফল। ঠিক আছে বাবা? ঠিক আছে। জি স্যার। এবার আসছে ঘন বস্তু কাকে জি বলে। স্যার। এবার আসছে কি, ঘন বস্তু কাকে বলে। স্যার একটু ক্ষেত্রফল। ঘন বস্তু কাকে বলে, ক্ষেত্রফল তো আছে উপরে। ঘন বস্তু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে, উচ্চতা আছে, উচ্চতা আছে, তাকে ঘন বস্তু বলে। আজকে সারাদিনে, সারাদিনে আমার শরীর থেকে না হলেও 3-4 লিটার পানি বের হয়েছে। মানে সারাদিনে তো বিদ্যুৎ ছিল না, স্টিল এখনো নাই, আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে। এবং তোমাদেরকে তো আর দেখানো সম্ভব না। যদি দেখাই, দেখানো যাইতো তাহলে দেখাইতাম। অর্থাৎ তোমার ওই কোনো জামা বা কোনো গেঞ্জি, টি শার্ট বা কোনো কিছু, কোনো কাপড় ধোয়ার পরে না চিপে যদি দড়িতে নাইড়া দাও, মানে দড়িতে দাও, তাহলে যেরকম পানি পড়ে না, আমার সারা শরীরে ওইরকম টপ টপ করে পানি পড়ছে। কথা বুঝছো? স্যার এখনো। হ্যাঁ, হ্যাঁ। না, বিদ্যুৎ তো নাই, চলে গেছে। আর যেগুলো ধরো আমার চার্জার ইনস্ট্রুমেন্ট যেগুলো ছিল, ওগুলো তো ছেলের কাছে পাঠায় দিয়েছি, নানি বেড়ে গেছে। গরিব মানুষ তো, আইপিএস, সমস্যা। স্যার আপনি এখন কোথায় আছেন? আছে, পাবনাতে। তাহলে দেখছো ঘনবস্তু কাকে বলে? যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে তাকে ঘনবস্তু বলে। হয়েছে লেখা, দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে, উচ্চতাও থাকবে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে। স্যার আপনি গরিব মানুষ, আমার বিশ্বাস হয় না। কেন বাবা? হুম, স্যারের কাছে মনে হয় স্যার গরিব মানুষ। তাই না? জি এখন স্যার। নিচে বলেছি কয়েকটি ঘনবস্তুর নাম লিখো। কয়েকটি ঘনবস্তুর নাম, তার মধ্যে দেখো, আমরা ঘনবস্তু মানে কি বুঝি বাবা? এই যে মোবাইল, ইট, বাক্স, এগুলোই ঘনবস্তু, তাই তো বুঝি, তাই না? কিন্তু ঘনবস্তুর মধ্যে অনেকগুলো ভাগ আছে। কয়েকটা ঘনবস্তুর নাম, এক হলো আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু। দুই হলো ঘনক, ঘনক, ঘনক আঁকাইতে পারো? তিন ইয়েস হলো স্যার। সিলিন্ডার, ঘনক আঁকাইতে পারো তো? কি দিয়ে আঁকাও? ইয়েস স্যার। চার হলো কোনক, চার কোনক। পাঁচ হলো গোলক, এগুলো জানো এগুলো সম্পর্কে? গোলক। ঠিক আছে, এই কয়টাই থাক, আরো আছে, আরো আছে, আমাদের ঘনবস্তু আরো আছে। এই ছয় হলো প্রিজম। তারপরে সাত হলো পিরামিড, পিরামিড আকৃতি, পিরামিড। এই এইগুলো হলো আমাদের আয়তাকার ঘন, মানে শুধু ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তু না, শুধু ঘনবস্তু। এখন এইখানে আমাদের এক আর দুই নিয়ে আমাদের বেশি কাজ করা লাগবে। আর সিলিন্ডার, কোনক, গোলক, প্রিজম, পিরামিড, যদি কেউ ক্লাস 2-তে অ্যাডমিশন করে থাকো সরকারি স্কুলের জন্য, 3-তে, তাহলে ওদের এগুলো সবই পারার কথা।
ওকে, এবার দেখো, আয়তাকার ঘনবস্তু মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে সেটাই আয়তাকার ঘনবস্তু। সবগুলোরই আছে, তারপরে আয়তাকার ঘনবস্তু আলাদা করে সংজ্ঞা লিখতে হয় না। ঘনক কাকে বলে? লিখবো যে আয়তাকার ঘনবস্তুর, যে আয়তাকার, যে আয়তাকার, আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আসসালামু আলাইকুম প্রস্থ স্যার। ও উচ্চতা, ওয়ালাইকুম আসসালাম, দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমান, তাকে ঘনক বলে, তাকে ঘনক বলে। যারা টিচার আছে, স্কুলের টিচার, তুমি, তোমাদের স্কুলের টিচার হয়তো ঢাকা ভার্সিটি থেকে পড়েছে বা বুয়েট থেকে পড়েছে, যে যেখান থেকেই পড়ুক, ঘনক আঁকাইতে বলবা, ঘনক আঁকাইতে টিচাররা, আমার ধারণা হয়তো অনেক টিচার পারবে না, 90% টিচার পারবে না ঘনক আঁকাইতে। একটা ঘনক আঁকাইতে বললে উনিরা আঁকাবে যে এইভাবে, ইট ইট আঁকায় রেখে দিবে বা বাক্স আঁকায় রেখে দিবে, তাই না? স্যার তাই- এটা ঘনক না? এটা তো ঘনক না, এটা হলো ঘন বস্তু, আয়তাকার ঘন বস্তু। ঘনক হইতে গেলে তোমার এই সবগুলো সমান হওয়া লাগবে। ঘনকের সত্য কি, এই সবগুলো কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। কথা বুঝেছো? আমরা যেটা মনে করি যে ঘনক, ওটা আসলে ঘনক না, ঘন বস্তু। বই, খাতা, মোবাইল, বাক্স, এগুলো হলো সব কি ঘন বস্তু। কোনো কি মাপ ঠিক আছে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঠিক আছে? নো ফোনের স্যার। দৈর্ঘ্য কত বড়, প্রস্থ কত বড়, আবার উচ্চতা দেখো তো, ঠিক নাই তো। আর তোমার হলো ওই যে আমরা যে ইয়েটা খেলি না, কি খেলি ওটা, রুবিক্স কিউব। লুডো স্যার। লুডো, লুডো হতে পারে, আবার এই যে কিউব খেলি না, কি ওটা বলে ওটাকে? ডাইস। রুবিক্স কিউব স্যার, রুবিক্স কিউব। আহ, রুবিক্স ওটা- কিউব। হ্যাঁ হ্যাঁ রুবিক্স ওটা। কিউব। রুবিক্স আর স্যার। ওটা মিলাতে পারি। এটাও পারি। মিলানোটা না, ওটা হলো ঘনক। ওইগুলো হলো কি বাবা, ঘনক, ঠিক আছে? ঘনক। স্যার এক- ঘনবস্তু দুইবার দেওয়া আছে? হ্যাঁ বাবা, দুইবার। ঘনবস্তু কি দুইবার দেওয়া আছে? আয়তাকার ঘনবস্তু, ঘনবস্তুর, ওকে, এখানে খেয়াল করো, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, মানে এখানে ঘনবস্তুর ক্ষেত্রফল হয় না। আমরা এতদিন শিখে এসেছি যে জিনিসের দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা আছে তার আমরা কি বের করেছি? শুধুমাত্র আয়তন বের করেছি, ক্ষেত্রফল তো বের করেছি। আমরা শুধু দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফল বের করেছি, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা দিয়ে কি কোনো ক্ষেত্রফল বের করেছি? নো দুইটা স্যার। জিনিস, দুইটা জিনিস সবাই খেয়াল করো, একটা হলো দ্বিমাত্রিক, দ্বিমাত্রিক, আর একটা হলো ত্রিমাত্রিক। দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক বুঝি? দ্বিমাত্রিক যেটাকে আমরা জি বাংলা, স্যার। বাংলা না তো ইংরেজিতে বলি 2D, আর ত্রিমাত্রিক ইংরেজিতে বলি 3D, 2 ডাইমেনশন আর 3 ডাইমেনশন। ডাইমেনশন গুলো কি? মাত্রা, ডাইমেনশনের বাংলা হলো মাত্রা, ঠিক আছে? মাত্রা, মাত্রা, মাত্রা কোনগুলো? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এগুলো হলো মাত্রা। দ্বিমাত্রিক হলো যেটা শুধু দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে, দৈর্ঘ্য আর প্রস্থ থাকবে। আর ত্রিমাত্রিক হলো দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা থাকবে। একটা ফটো, একটা ফটো দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক, মানে 2D আর 3D ফটোর মধ্যে পার্থক্য জানো? কেউ 3D কি মুভি দেখেছো বা কার্টুন দেখেছো? হ্যাঁ স্যার। ইয়েস স্যার। Yes, sir. ইয়েস। 3D মুভি। 3D মুভি, 3D টিভিতে কিন্তু হয় না, টিভিতে না, বাইরে দেখা লাগে। না, তো থিয়েটারে যা দেখা লাগে। থিয়েটারে যা দেখা লাগে, এবং এটার আলাদাই থিয়েটার অনেক জায়গায় আছে, যেরকম রাজশাহীতে ইরু প্রজাপতি, ওই যে নিউ মার্কেটের এপারে গোরহাঙ্গা মসজিদের এপারে জি প্রজাপতি। স্যার। তোমার হলো 2D 3D। তোমার 3D তে তুমি ইচ্ছা করলে, তুমি মনে করো আমার ফটো দিচ্ছি তোমাকে, আমার ফটো অথবা আমার ভিডিও দিচ্ছি তোমাকে, তুমি ইচ্ছা করলে কি আমার পিছনে দেখতে পারবা বা আমার সাইডে গিয়ে দেখতে পারবা? নো স্যার। কিন্তু হ্যাঁ স্যার। যদি ওইটা 3D ভিডিও হয় অথবা 3D পিকচার হয়, তুমি ইচ্ছা করলেই পিকচারটা ইয়ে করে আমার পিছনেও দেখতে পারবা একসাথে। জি স্যার। সামনেও দেখতে পারবা, পিছনে, মানে চারিদিকে আমাকে দেখতে পারবা, উপরে নিচে চারিদিকে সব জায়গায় দেখতে পারবা। জি স্যার। এটা হলো 2D আর 3Dর পার্থক্য,
ঠিক আছে। তো আমাদের জ্যামিতি আমরা ছোটবেলা মানে এতদিন পর্যন্ত যে জ্যামিতি পড়ে এসেছি সেটা হলো 2D জ্যামিতি, দ্বিমাত্রিক জ্যামিতি, দৈর্ঘ্য আর প্রস্থের। কিন্তু এখন থেকে আমাদের একটা নতুন নতুন আরেকটা জিনিস আনলক হলো, সেটা হলো 3D জ্যামিতি, ত্রিমাত্রিক, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তো আমরা এতদিন কি করেছি বাবা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করেছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনবস্তুর ক্ষেত্রফল হলে সেটাকে বলি আমরা সমগ্র তলের ক্ষেত্রফল। কি বলি বাবা সেটাকে? সমগ্র তলের ক্ষেত্রফল। কি? সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো, এটা একটু লিখে করা লাগবে, তাছাড়া হবে না। এটা সূত্র আসলে এরকম হয়, সূত্র আসলে এরকম হয়। দেখো, আয়তাকার আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান, জানার শেষ নাই বাবা, অনেক জিনিস, অনেক। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, অবশ্যই সমগ্রতল কথাটা ইউজ করতে হবে। সমগ্র মানে কি? সমগ্র বাংলাদেশ মানে কি? পুরা বাংলাদেশ না। সমগ্র মানে কি? সম্পূর্ণ না। আর তল মানে কি? তল মানে তো আমরা দেখলাম বাইরের আবরণ। তো ঘনবস্তু বা আয়তাকার ঘনবস্তুর সব জায়গা, সম্পূর্ণ জায়গার ক্ষেত্রফল বের করতে বলেছে। কথা বুঝেছো? এই কথাটা কেউ মিস করো না। অনেকে আছো আবার শর্টকাটে দাও, শর্টকাট, এমন শর্টকাটই দাও মানে আমি নাম্বার যে দিব, নাম্বার দেওয়ার অপশন পাই না। তা আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল হলো 2, তারপরে ব্র্যাকেট এ বি যোগ বিসি যোগ সি এ। এবং আমাদের ক্ষেত্রফল হলে কি একক হয় বাবা? ক্ষেত্রফল হলে কি একক হয়? বর্গ একক। একক, বর্গ একক, বর্গ একক। এখানে লিখতে হবে যেখানে যেখানে এ সমান দৈর্ঘ্য, এ সমান দৈর্ঘ্য, বি সমান প্রস্থ, এবং সি সমান উচ্চতা, সি সমান উচ্চতা। ঠিক আছে। এ সমান দৈর্ঘ্য, বি সমান প্রস্থ, সি সমান উচ্চতা। তো এটা কি যেখানে লিখলেন? যেখানে 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 মানে ওপরে যে আমরা লিখেছি এ বি সি, এগুলো কি হুটহাট করে এবিসি লিখলাম? কি জন্য এবিসি লিখলাম? এটা কিসের এবিসি? ঠিক আছে, কেন লিখলাম এবিসি? কথা বুঝেছো? স্যার, এ বি সি বি সি সি এগুলো তো গুণাকারে আছে না? এ আর বি গুণাকারে আছে, প্লাস বি আর সি গুণাকারে আছে, প্লাস সি আর এ গুণাকারে আছে। ঠিক আছে। এ আর বি গুণাকারে আছে, বি আর সি গুণাকারে, সি আর এ গুণাকারে, আর মাঝখানে এগুলো প্লাস চিহ্ন আছে। ওকে, এবার আসছে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 × a² বর্গ একক। 6 × a² বর্গ একক। যেখানে এ সমান ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, বা এটাকে ধারও বলে থাকে। ঠিক আছে, এক বাহুর দৈর্ঘ্য লিখে রাখো, এক বাহুর দৈর্ঘ্য। অনেক সময় এটাকে ধারও বলা হয়, ঘনকের ধার। ধার, ধার বুঝি আমরা, নদীর ধার, ঠিক আছে, পুকুরের ধার। ধার মানে কি? একটা সাইড। ধার মানে একটা সাইড, তাই না? তাহলে অনেক সময় ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বলতে পারে, আবার এটাকে এক বাহুর দৈর্ঘ্যের বদলে কি বলতে পারে? ঘনকের ধার। ধার, ধয়াকার ধার, মানে দেনা না, ধার ধার, ধার দেনা না কিন্তু আবার। ধার মানে এটা সাইড বুঝাচ্ছে। বুঝছো? হয়েছে?
কি অঙ্ক বোঝা যাচ্ছে? জি ভালো স্যার, লাগছে? তুলিনি। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তুলে নাও, তুলে নাও। স্যার তোলা শেষ। স্যার। কেউ বাকি আছো? নো স্যার। নো স্যার। মাসফিক, তাড়াতাড়ি উঠাও। স্যার কারেন্ট কি আসছে? না রে বাবা, কারেন্ট আসেনি। স্যার আপনি কি 6 নাম্বার এবং 7 নাম্বারটা আবার ভালোভাবে বুঝে দিতে পারবেন? কই গেছিল বাবা? ঠিক মতো বুঝতে পারি নাই স্যার। এটা সূত্র বাবা, কিছুই না। সূত্র, ওপরে সূত্র লিখেছি। এবং এ মানে কি দৈর্ঘ্য, বি মানে কি প্রস্থ, সি মানে উচ্চতা। সূত্রটা তোমাকে মুখস্থ করতে হবে। আর এখানে এ সমান কি বুঝাচ্ছে? এ সমান ঘনকের এক বাহুর দৈর্ঘ্য বুঝাচ্ছে। এখানে এ সমান কি বুঝাচ্ছে? দৈর্ঘ্য। বি সমান প্রস্থ, সি সমান উচ্চতা। সূত্র তোমাকে মুখস্থ করতে হবে, তাছাড়া হবে না। আর তারপরে এটার প্রয়োগ আমরা পরের পেজগুলোতে দেখছি, তখন আরো ক্লিয়ার হবে। ওকে স্যার, থ্যাংক। এবার অঙ্ক উঠাও। অঙ্ক উঠাও এবার। 8 নম্বর। একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? উঠাও, অঙ্কটা উঠায় নাও। গরমে সবাই বেশি বেশি পানি খাবা, বুঝছো? সবাই বেশি বেশি পানি খাবা, কেউ পানির প্রতি অনীহা দেখাবা না। ঠিক আছে? শরীরে যদি পানি শূন্যতা হয় তাহলে কিন্তু সমস্যা। এটা কি ভাদ্র মাস নাকি? বাংলা? ইয়েস স্যার। হুম। জি স্যার। জি স্যার। আগে আমার দাদি বলতো ভাদ্র মাসে তাল পাকানোর জন্য গরম পড়ে অনেক। তাল পাকা গরম, বুঝছো? তাল পাকা। স্যার আপনার দাদি কি বেঁচে আছে এখনো? বেঁচে আছে কিন্তু একটু অসুস্থ। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। মানে হ্যাঁ, বেঁচে আছে। বেঁচে আছে, বেঁচে আছে। আমার দাদুর মা বেঁচে আছে। দেখো, একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? লিখবো, দেওয়া আছে। বড় অঙ্ক কিন্তু, ঠিক আছে? দেওয়া আছে ঘনকের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, ঘনকের এক বাহুর দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার। এই এককগুলো লেখার ক্ষেত্রে তোমরা দেখবা যে ওপরে প্রশ্নে কি একক দেওয়া আছে। যদি প্রশ্নে এককটা সম্পূর্ণ লেখা থাকে তাহলে সম্পূর্ণই লিখবো, এবং প্রশ্নে যদি সংক্ষিপ্ত করে লেখা থাকে তাহলে সংক্ষিপ্ত লিখবো। উল্টাপাল্টা হইলে আমার মতো টিচারের কাছে বললে সমস্যা আছে। আমরা জানি এখানে আরেকটা কথা লেখে নি একটু। আমরা জানির আগে আরেকটা কথা একটু লেখে নি বাবা, কাটাকাটি করালাম। ধরি দৈর্ঘ্য সমানে, শুধু এটা লিখে নি, ধরি দৈর্ঘ্য সমানে, দৈর্ঘ্য সমান এ সেন্টিমিটার, সেন্টিমিটার। তাহলে এ সমান কত? 5 সেন্টিমিটার, সেটা তো বুঝছি আমরা। তাহলে আর লিখবো যে আমরা জানি, আমরা জানি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি? 6 গুণ স্কোয়ার, তাই না? 6 গুণ স্কোয়ার, 6 গুণ স্কোয়ার বর্গ একক। তাহলে এখানে আমার 6 গুণ স্কোয়ার মানে কি? 5-এর উপরে স্কোয়ার, আর একক হবে বর্গ সেন্টি, বর্গ সেন্টিমিটার। 6 গুণ 5-এর উপর স্কোয়ার মানে কত? 25 বর্গ সেন্টিমিটার। আয়শা, এবার বুঝতে পারছো?
জি স্যার। তাইলে এটা হলো কি বাবা, কত হবে? 150 না? স্যার ওকে, ঠিক আছে। এইভাবে আমাদের প্রয়োগ করতে হয়, এইভাবে প্রয়োগ করতে হয়। একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? স্যার তাহলে কি উপরে যে একটা 2 আছে এটা কি, যে মান কি 5? কোন জায়গায় 2 আছে বাবা? ওই যে মানে যে দ্বিতীয় নম্বরে, মানে যে দ্বিতীয় নম্বর না, 6 গুণ 5, আর উপরে যে ছোট 2 আছে এটা কি মান কি 5? ওটা স্কোয়ার, 5 হবে কেন? ও ও স্কোয়ার। ওকে স্যার। 5-এর উপর স্কোয়ার দিলে কত হয়? 5-এর উপর স্কোয়ার দিলে কত হয়? যে কোনো জিনিসের 25। উপর স্কোয়ার দিলে কত হবে? 25 হবে। ওই জিনিসটা 2 বার গুণ অবস্থায় আছে, এটা বোঝায়। ওপরে ও পাওয়ার ওকে যত, ওপরে পাওয়ার যত ততবার গুণ অবস্থায় আছে। ওর উপরে যদি 10 থাকে তাহলে কয়বার গুণ অবস্থায় আছে? 10 বার গুণ অবস্থায়। স্যার। ঠিক আছে। জি স্যার। Yes, teacher. স্যার লেখা শেষ। 9 নাম্বার উঠাও, 9 নাম্বার উঠাও। একটি ঘন স্যার এই আকৃতি। অঙ্কটা অন্য একটা নিয়মে করা যায় না? বুঝিনি। এই অঙ্কটা অন্য নিয়মে করা যায় না? কোন নিয়মে? মানে ওই যে সূত্রটা দিয়ে, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। এটা কিসের সূত্র দিয়ে করলাম? সমগ্র তলের সূত্র কি? স্যার ওই যে 2ab + bc + ca। আগে তুমি আগের অঙ্কগুলো করেছো? এই যে এই 6 আর 7 দেখেছো? ইয়েস স্যার। 6 নাম্বার কি লেখা আছে বলো তো? স্যার এখানে আয়তকার আছে। আর 7 নাম্বার কি? ঘনকের। তাহলে এই অঙ্কটা কিসের? স্যার ঘনকের অঙ্ক। তাহলে ঘনকের অঙ্ক ঘনক দিয়ে করব না? ইয়েস স্যার। এই 9 নাম্বার করো, 9 9 নাম্বার করো বলতে উঠাও, আমি করে দিচ্ছি। তোলা শেষ স্যার। তাহলে সেম ভাবে এখানে কি লিখবো? দেওয়া আছে ঘন আকৃতি, ঘন আকৃতি বস্তুর ধার, ধার। এবারে এক বাহুর দৈর্ঘ্য না উত্তম বলে। সমাধান। হ্যাঁ, ধার বলছে, মানে উত্তম বুঝিনি। স্যার প্রশ্নটার কি উত্তর হবে না সমাধান? সমাধান হবে। দেওয়া আছে ঘন আকৃতি বস্তুর ধার 6 সেন্টিমিটার, ধরি ধার সমান, ধরি ধার সমান নিয়ে আসসালামাইকুম। আমরা জানি। আমরা জানি। স্যার আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ঘন আকৃতি বস্তুর জানি না। সমগ্র তলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান 6 গুণ স্কোয়ার বর্গ একক, বর্গ একক। তাহলে এখানে কি হলো? 6 গুণ 6 গুণ 36। বর্গ সেন্টিমিটার, সেন্টিমিটার। 6 গুণ 6 সমান 6 গুণ। তাহলে 6 গুণ 36 কত হবে রে? সত্যি। কত হবে? 36 আর 6 গুণ করলে 216। 180, আর 6 ষোলো। 200, 200 216। বর্গ 16। সেন্টিমিটার। তাহলে কি এই টাইপ অঙ্কে আর কোনোদিন সমস্যা হবে বাবা ঘনক থাকলে? না স্যার, সূত্র দিয়েই করা যাবে। না স্যার, হ্যাঁ স্যার। ঘনক থাকলে সমস্যা হবে না। এবার আমরা 10 আর 11 একটু স্কিপ করে 12 নাম্বারে আগে যাব, তারপরে 10 11 করব। মানে তোমরা আচ্ছা, এটা 10 নাম্বার দিবা, ঠিক আছে? করো, আগে উঠাও। তোলা শেষ। স্যার একটু বাকি আছে। উঠাও, আমি একটু ঠান্ডা পানি খাই আসি, ঠিক আছে? একটু 2 মিনিট উঠাও, তোমরা কেউ কথা বলো না, আমি অল মিউট করি, নাহলে কথা বলবো। তারপরে এসে আবার আরো 3টা অঙ্ক করাবো, কেউ চলে যাবে না।
ওকে, আই এম ব্যাক। ঠিক আছে, এটা তোমরা 10 নাম্বার লিখো। 10 নাম্বার দাও, উঠাও এটা। দেখতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার এটা আকৃতি হবে না? হ্যাঁ, আকৃতি লিখছেন স্যার। এ না, আকৃতি আর কাকৃতি একই কথা। ঠিক আছে, বাবা এখানে ঘন আকৃতি বলছে, এটা ঘনকাকৃতি হবে, ঘনক। ঠিক আছে, ঘনকাকৃতি। এবং ঘনকাকৃতির তোমার এটা একটু বোঝা লাগবে। সমাধান স্যার আগে প্রশ্নটা তুলে নিই। তুলে নাও, তুলে নাও। তো এইখানে দেওয়া আছে ছোট বাক্সের দৈর্ঘ্য, সরি, ছোট বাক্সের উচ্চতা। ছোট বাক্সের উচ্চতা সমান কত? 2 মিটার। এখানে ঘনকাকৃতি, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যেটা হলো ঘনকাকৃতি। তাইলে অতএব ছোট বাক্সের আয়তন কত? ছোট বাক্সের আয়তন কত? এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এটা যদি বড় প্রশ্ন হিসেবে নাও আসে, ছোট প্রশ্ন হিসেবে আসতে পারে। ছোট বাক্সের আয়তন কত হবে বাবা? আয়তন বের করতে জানা লাগে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, কিন্তু ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই কি? ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই কি? সমান না? হ্যাঁ বিভা বলো। ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই তো সমান, তিনটাই একই। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তিনটাই একই, আয়তন বের করব। ঠিক আছে, এখানে কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেনি। কেউ আবার সমগ্র তলের ক্ষেত্রফল বের করো না। তাহলে হইলো কি আমার ঘন মিটার। তাহলে এটা হবে কি 8 ঘনমিটার। 8 ঘনমিটার। সমাধানটা করো, তারপর উদাহরণ দিয়ে বুঝাই দিব। আবার বড় বাক্সের উচ্চতা কত? 6 মিটার। বড় বাক্সের উচ্চতা সমান 6 মিটার। তাইলে অতএব বড় বাক্সের আয়তন, এটা কিন্তু ঘনক, তার জন্য একই সংখ্যা 3 বার গুণ করা হচ্ছে। একই সংখ্যা 3 বার গুণ করা হচ্ছে। ঠিক আছে, বড় বাক্সের আয়তন সমান 6 গুণ 6 গুণ 6 150 ঘনমিটার হবে। ঘনমিটার। কত হবে? স্যার 216 না? দুইশো হ্যাঁ স্যার ষোলো 216। 216 ঘনমিটার। স্যার ওই যে ঠিক আগেরটার আছে, আগেরটার মতো না, ভুলে গেছে। এখন এখন খেয়াল করো বড় বাক্সটার মধ্যে কতগুলো জিনিস রাখা যাবে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা আয়তন বের করলাম কেন? ক্ষেত্রফল কেন বের করলাম না? ক্ষেত্রফল আমরা তখন বের করি যখন আমার মেঝেতে কোনো কিছু বিছানো লাগে, অথবা বাইরের আবরণগুলোর জায়গা জায়গা সম্পর্কে জানা হয়, জানতে চাওয়া হয়। সেটা হলো আমার ক্ষেত্রফল। যদি এখানে বলতো যে বাক্সটা কাপড় দিয়ে অথবা পেপার দিয়ে র্যাপিং করতে বা মোড়াইতে কতটুকু কাপড় বা পেপার লাগতো, তখন আমরা ক্ষেত্রফল বের করতাম। কিন্তু এটা কিন্তু সেটা বলেনি, এখানে বাক্সের ভেতরের জায়গা, সম্পূর্ণ জায়গা নিয়ে কাজ, ভেতরের সম্পূর্ণ জায়গা নিয়ে কাজ, তার জন্য এখানে আয়তন।
আয়তন হ্যাঁ বের করা হয়েছে, কারণ এর ভেতরে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটারই সমন্বয় করা লাগছে। তার মানে একটা, তোমরা চিন্তা করো একটা বড় কার্টন বা একটা বড় বাক্সের কথা চিন্তা করো, ওই বাক্সের মধ্যে ছোট অনেকগুলো বাক্স রাখছি। এটা আয়তন দ্বারা নির্ণয় করা লাগে। কি দ্বারা নির্ণয় করা লাগে? আয়তন দ্বারা। আবারও বলছি, বড় বাক্সের ভেতর কতগুলো ছোট বাক্স রাখা যাবে, এটা আয়তন দ্বারা নির্ণয় করতে হবে। আর যদি বলে যে বাক্সটা র্যাপিং করতে কতটুকু কাপড় লাগবে, পেপার লাগবে, তখন সেটা আমরা সমগ্র তলের ক্ষেত্রফল দিয়ে বের করব। কথা বুঝেছো? তাই লিখবো যে অতএব বড় বাক্সটিতে বড় বাক্সটিতে ছোট বাক্স রাখা যাবে, ছোট বাক্স রাখা যাবে কয়টি? ছোট বাক্স রাখা যাবে 216টা। আমার হলো বড় বাক্সের আয়তন 216, আর ছোট বাক্সের আয়তন হলো 8। এতটি ভাগ করে ভাগ দেখো। স্যার 27টি। 27টি। কথা বুঝেছো না বোঝনি? বুঝেছো? হ্যাঁ স্যার। জি স্যার। ইয়েস স্যার। পায় নাকি? স্যার আজকে আর পড়াবেন? এই আরো 2টা অঙ্ক করাবো। হয়েছে? কেউ বাকি আছে এটা উঠাইতে? নো স্যার, তোলা শেষ। নো স্যার। এই যে এটা দাও 10 নাম্বার, সরি এটা 11 নাম্বার, আর এটা দাও 12 নাম্বার। এই 2টা প্রশ্ন 2 পৃষ্ঠাতে উঠাও, 2 পৃষ্ঠাতেই উঠাও। 2টা অঙ্ক করাবো, 2 পৃষ্ঠাতে উঠাও। এই 2টা অঙ্ক 2 পৃষ্ঠাতে উঠাও, 1 পৃষ্ঠাতে আবার উঠাও না। মানে যদি প্রশ্নের খাতা উত্তরের খাতা একই থাকে। এই 2টা প্রশ্ন উঠাও, 11 আর 12, 2টা সমাধান করে দিব, দিয়ে ছুটি তারপরে। স্যার একটা অঙ্ক করতে কি 1 পেজ লাগবে? 1 পেজ লাগবে না, মোটামুটি লাগবে। রেখে দাও, সমস্যা কি, একটু ফাঁকা থাকলে থাকুক। তোমাদের যারা ব্যাচ 2 এ আছো, তোমাদের বৃহস্পতিবারের ক্লাস আজকে আজকে পড়াচ্ছি। আর যারা ব্যাচ 1-এ আছো তাদের বুধবারের ক্লাস আগামীকাল নিব। কথা বুঝছো? স্যার আমার কি ব্যাচ 1 নাকি 2? যারা শনি সোম বুধ তারা ব্যাচ 1, আর যারা রবি মঙ্গল বৃহস্পতি ব্যাচ 2। তাহলে কালকে হবে আমাদের, স্যার এই সময়? এই সময় না, 8টার সময় নিব কালকে, আচ্ছা ঠিক আছে। ক্যারেট ব্যাচের পর পর। মানে আমি বুধ বৃহস্পতি থাকবো না, তোমাদের এই সপ্তাহে 3 দিন ক্লাস, 3 দিন পড়ায় দিয়ে দিচ্ছি। স্যার ব্যাচ 2 থেকে একই পড়া পড়ান? একই পড়া, 2 ব্যাচে একই পড়া। স্যার স্যার সময় বললে দোষমান হতো। হ্যাঁ, 11 নম্বর প্রশ্নের দৈর্ঘ্যের পরে কমা হতো। নাও তুলে নাও তাড়াতাড়ি। আর এটা 3 ইঞ্চি, ঠিক আছে? 3। তাড়াতাড়ি উঠাও 2টা। স্যার শেষ। স্যার শেষ। তোমাদের পরীক্ষার খাতা দেখবো আজকে অথবা কালকের মধ্যে দেখে দেবো, কালকে সকালে আজকে রাত্রে দেখে দিব, ঠিক আছে? এই দেখো,
11 নম্বরের সমাধান আগে করতে থাকি, তারপরে ওটা আবার নিচে দিব। স্যার লিখে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য সমান 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। প্রস্থ সমান 20 সেন্টিমিটার। এবং উচ্চতা সমান 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার লিখে নাও। ধরি দৈর্ঘ্য সমান এ, প্রস্থ সমান বি। প্রস্থ সমান বি। এগুলো কিন্তু অনেক গাইড বই টয়ে এগুলো লেখা নাই, এই লাইনটা, এই যে ধরি এই লাইনটা লেখা থাকে না, এটা কিন্তু অবশ্যই লিখবা। ঠিক আছে, দৈর্ঘ্য সমান এ, প্রস্থ সমান বি, উচ্চতা সমান সি। তারপরে গিয়ে আমরা লিখবো যে আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। অবশ্যই সমগ্র তলের ক্ষেত্রফল, শুধু ক্ষেত্রফল লিখবা, কেটে দিব। ঠিক আছে, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 গুণ এ এ বি বি যোগ যোগ বিসি যোগ সি এ বর্গ একক। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়। এক লাইনে না আটলে 2 লাইনে লিখবা। আমি একটু দূরে লিখলাম, এই সমানটা দূরে দিলাম কারণ আমারও সমস্যা হবে। 2 গুণ এ সমান কত? এই এখন আবার প্রশ্ন কি রে? এই প্রশ্নটা কখন লিখতে বলেছি? কথা, এ কত? এ 25 গুণ গুণ দিবা, গুণ বি কত? 20 যোগ 10 যোগ 10 বি কত? 20 10 আবার বলে 10। বি উচ্চতা না, প্রস্থ না। ও সরি স্যার। সি হলো 10 যোগ সি হলো 10 আর এ হলো 25 বর্গ সেন্টিমিটার। এই মাসফিক, এখন প্রশ্ন কেন রে? কতক্ষণ প্রশ্ন তুলতে সময় দিলাম, এখন কিসের প্রশ্ন? পড়াশোনা করো না কেউ ভালো করে? 2 গুণ, এখানে দেখো 25 আর 20 গুণ করলে কত হবে? 500 যোগ 200 যোগ 250 বর্গ সেন্টিমিটার। 950 তাহলে 2 গুণ কত হলো? এটা 700, 950। 950 950 বর্গ সেন্টিমিটার। আমি এই যে অনলাইনে লিখি, আমি ইচ্ছা করলে ডট দিতে পারি, ডট দিই না। এতবার করে বুঝাই যে কেউ ডট দিও না, ডট দিও না, তারপরেও তোমরা দেখি পরীক্ষার খাতায় গিয়ে ডট দাও, শর্ট করে অঙ্ক লিখো, ছোট করে অঙ্ক লিখো, যেটা দেখলে আমার খুব কষ্ট লাগে। কথা বুঝছো? এরকম করলে আমার খুবই কষ্ট লাগে। এত সুন্দর করে লিখে দিয়েছি অঙ্কটা, কিন্তু তোমরা গিয়ে দেখবো নি যে হয়তো কেউ আয়তাকার লিখনি, কেউ ঘনবস্তু লেখনি, কেউ সমগ্রতল লেখনি, কেউ এই ধরি কথা লিখনি, কেউ দেওয়া আছে লিখনি। বুঝছো? চিড়িয়াখানা তো আমার যাইতে হয় না, টিচাররা কোনোদিন চিড়িয়াখানায় যায় না, বুঝছো? কেন বলো তো? স্যার টিচাররা চিড়িয়াখানা তো কোনোদিন চিড়িয়াখানায় যায় না, বলো কেন? বলতে পারবে কেউ টিচাররা কোনোদিন চিড়িয়াখানায় যায় না কেন? স্যার ওখানে অনেক তাদের ছাত্র থাকে তাই হ্যাঁ, কিছু না। টিচাররা চিড়িয়াখানায় যায় না কারণ আমরা তোমরা যখন আমাকে খাতা দাও তখনই তোমার খাতাতেই ফুটে ওঠে তুমি মানুষ না বাদর না বাঘ না ভাল্লুক না সিংহ।
না, হাতি না কি সেটা খাতা দেখলেই বুঝতে পারি যে এ হয় বাদর, এ হাতি, এ সিংহ। এই তুলে নাও তাড়াতাড়ি। আর আমি কি? স্যার শেষ। নম্বরের সাথে ডিপেন্ড করবে, আর আমার মতো যে লিখবে সে মানুষ, আর আমার মতো যে লিখবে না সে হলো অন্য কিছু। গাধা। স্যার বিনোদনের জন্য চিড়িয়াখানা যাওয়া উচিত। হুম। স্যার তাহলে মুখে বললে মানুষ গাধা হয় না? তোমাদের মধ্যে কয়েকজন আছে বুঝছো, মানে আমাকে একদম A to Z কপি করো। খাতা দেখো আমার, আমি যেভাবে লিখছি সুন্দর করে খাতায় লেখো। কোনো টিচার যদি কেটে দেয় আমাকে এসে বলো, আমি পড়ানো ছেড়ে দিব। এখানে তো ভিকারুননিসারও পড়ো, হলিক্রসেরও পড়ো, আরো অনেক, মণিপুরের পড়ো। আমার অঙ্ক কেটে দিয়েছে, আমি মনে হয় না এরকম আছে কেউ কোনো টিচার। এ হয়েছে, এটা হয়েছে। জি স্যার। 12 নম্বর দেখো, 12 নম্বর প্রশ্ন ওঠানোর তো সময় আগে দিয়েছিলাম। সমাধান দেখো, লিখবো দেওয়া আছে, দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য সমান 5 ইঞ্চি। ইঞ্চি আছে, ইঞ্চিতেই থাক, এটা নিয়ে কোনো সমস্যা নেই। প্রস্থ সমান 3 ইঞ্চি এবং উচ্চতা সমান 2 ইঞ্চি। লিখবো ধরি দৈর্ঘ্য সমান A, প্রস্থ সমান B এবং উচ্চতা সমান C। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল, আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি বাবা, 2 গুণ এবি যোগ AB বিসি যোগ BC যোগ CA বর্গ একক। তাহলে এখানে আমরা এখানেই বের করব, ইচ্ছা করলে এখানেও বের করতে পারবো, আবার আলাদা করে আরো একটা লাইন লিখে করব। আমরা এখানেই করি, যেহেতু এটা অনেক বড় সূত্র এবং ক্রিটিক্যাল মনে হচ্ছে, আমরা এখানেই বের করি। 2 গুণ A হলো 5, B হলো 3, যোগ B হলো 3, C হলো 2, যোগ C হলো 2, A হলো 5, বর্গ ইঞ্চি, বর্গ ইঞ্চি। তাহলে এটা বাইরের 2 গুণ, এটা হলো কত, 15 যোগ 6 যোগ 10 বর্গ ইঞ্চি। তুলে নাও, জায়গা নাই আমার আর। তাহলে এটা যোগ করে কত হবে বাবা, 2 গুণ স্যার 31। 31 বর্গ ইঞ্চি। 62। 31 62 বর্গ ইঞ্চি। ইঞ্চি সমান কত, 62 বর্গ ইঞ্চি। ঠিক আছে, 62 বর্গ ইঞ্চি। এটা তো সমগ্র তলের ক্ষেত্রফল বের হলো, ঠিক আছে, ক্ষেত্রফল। কিন্তু আমাদের কি বের করতে বলেছিল বাবা? তো বের করতে বলেছিল হচ্ছে মোড়াতে কি পরিমাণ কাগজ লাগবে। ওকে, তাহলে শুধু এই কথাটা লিখবো। সুতরাং এটার নিচে লিখবো, সাইডে লিখো না কেউ আবার, আমার জায়গা নাই তাই। বাম সাইডে খেয়াল করো। সুতরাং বাক্সটি মোড়াতে বাক্সটি মোড়াতে 62 বর্গ ইঞ্চি কাগজ লাগবে। আরো একটা জিনিস লেখা যায়, যে সুতরাং বাক্সটির ক্ষেত্রফল, মানে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল 62 বর্গ ইঞ্চি। 62। ঠিক আছে, এটাও লিখলে ভালো হয়, যে
অতএব বা সুতরাং বাক্সটির সমগ্রতলের ক্ষেত্রফল 62 বর্গ ইঞ্চি, সুতরাং বাক্সটি মোড়াতে 62 বর্গ ইঞ্চি কাগজ লাগবে। মানে সমগ্রতলের ক্ষেত্রফল যত, বাক্সটি মোড়াইতেও ততটুকুই কাগজ লাগবে। তাহলে এই যে দুই রকম অঙ্ক করাইলাম, একটা হলো ঘনক এবং একটা ঘনবস্তু, আয়তাকার ঘনবস্তু। এই দুই রকম অঙ্কে কি আর কোনো সমস্যা হবে? না স্যার। তানভীর রেজা সেদিন দিয়েছিলে, আর সমস্যা হবে? নো স্যার। স্যার। বাকি আছো কেউ? নো স্যার। নো স্যার। নো স্যার। নো স্যার। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। মঙ্গলবার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মঙ্গলবার স্যার কালকে কয়টা থেকে ক্লাস হবে? 8টায়। স্যার আর ক্যাডেট ব্যাচের 7টায় না? স্যার সমান 8টায়? 8টা 5-এ লিখে দিচ্ছে। স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার পড়াশোনা ভালো হচ্ছে তো? স্যার। পড়াশোনার কিন্তু বিকল্প নাই, মনে রাখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওয়ালাইকুম ওয়ালাইকুম